প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ কেয়ার লিমিটেড নিবেদিত আরোগ্য নিকেতনে। আমরা এখানে কথা বলি বিভিন্ন ধরনের রক্তরোগ নিয়ে। এই রক্তরোগের মধ্যে অন্যতম হচ্ছে মাল্টিপল মাইলোমা। এ নিয়ে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক জিজ্ঞাসা আছে। এই রোগটি কি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে কি অবস্থা হবে, সেই বিষয় নিয়ে আজকে জানবো। এবং কথা বলতে অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের দেশের একজন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আশিকুজ্জামান, রক্তরোগ মেডিসিন এবং ব্লাড ক্যান্সার বিশেষজ্ঞ, হেমাটোলজি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং কনসালটেন্ট হেমাটোলজিস্ট, ফ্লো সাইটোমেট্রি স্পেশালিস্ট এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান ল্যাবেট গ্রুপ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর। আজকে যে বিষয়টা নিয়ে এসেছেন মাল্টিপল মায়োলোমা, এটা আসলে আমাদের দেশের একটি অনেক পরিচিত বা পুরাতন, আমাদের চিকিৎসকদের মধ্যে খুব পুরাতন একটা নিওপ্লাজম, এবং এটিতে আসলে আজকে আমি কথা বলবো এটির আসলে কিভাবে রোগটা সৃষ্টি থেকে শুরু করে আমরা চিকিৎসার কত দূর অগ্রগতি হলাম, এবং বাংলাদেশের তৃতীয় বিশ্বের একটি দেশে বসে আজকে আমরা এই চিকিৎসা ব্যবস্থার কত দূর এগিয়ে নিয়ে যেতে পেরেছি, আমি দর্শকদের সেই আশার বাণীগুলো আজকে জানাতে চাই। অবশ্যই আমরা একটু একটু করে জানবো এই রোগটি সম্পর্কে। তো মাল্টিপল মায়োলোমা যখন বলা হয় অনেকেই কিন্তু বুঝতে পারে না, কিন্তু আমরা যখন বলি রক্তের ক্যান্সার বা রক্তের কোনো ভয়াবহ রোগ, তখন অনেকেই একটু ঘাবড়ে যায় এবং চিন্তা করে কি অবস্থায় আছে। তো সেই বিষয় থেকে প্রথমে একটু জানতে চাই আমাদের দর্শকের উদ্দেশ্যে, এই যে মাল্টিপল মায়োলোমা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, এটি আসলে কি ধরনের রোগ? মাল্টিপল মায়োলোমা আসলে আমাদের রক্তের যে কোষগুলো আছে তার মধ্যে লিম্ফয়েড সেল এবং মায়োলয়েড সেল, এই দুই ভাগে আমরা সাধারণত রক্তের কোষকে ভাগ করি। এই লিম্ফয়েড সেলের একটা অংশ বি লিম্ফোসাইট, এই বি লিম্ফোসাইটেরই একটি ম্যাচিউর অংশ প্লাজমা সেল, যে কিনা আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে। এবং আপনি জানেন এই পৃথিবীতে আসলে আমরা জীবাণু বা অ্যান্টিজেনের সমুদ্রে বসবাস করি। এই মুহূর্তে আপনার চোখে যদি আমি ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দিতাম, এই যে সুন্দর সুশোভিত ঘরের মধ্যেই এত অসংখ্য ভয়ঙ্কর জীবাণু, অ্যান্টিজেন, ভাইরাস, ব্যাকটেরিয়া আছে, যা যদি আমরা সত্যিকার চেহারা দেখতাম, পৃথিবীতে বসবাসের আগ্রহী আমাদের চলে যেত। কিন্তু আমাদের শরীরে এই যে অ্যান্টিবডি তৈরিকারী প্লাজমা সেল আছে বলেই এই অ্যান্টিজেনগুলো আমাদের শরীরে ঢোকা সত্ত্বেও পর মুহূর্তেই এগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আর এই প্লাজমা সেল যখন অ্যাবনর্মাল হয়ে যায় বা ক্যান্সারাস হয়ে যায় বা ক্লোনাল হয়ে যায়, এবং সে বিভিন্ন লক্ষণে আমার শরীরে প্রকাশিত হতে থাকে, এবং তার এই অ্যান্টিবডি তৈরির আপাত ক্ষমতাটা একেবারেই নষ্ট হয়ে যায়, তখন এই সম্পূর্ণ রোগের সমষ্টিকে আমরা বলি মাল্টিপল মায়োলোমা, এবং এর ব্রড টার্মকে আমরা বলি প্লাজমা সেল ডিসক্রেশিয়া। আচ্ছা, তার মানে আমাদের যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে, এখানে কোনো একটি সমস্যা হয় এবং সেখান থেকে এই রোগটি হচ্ছে। আমি সাধারণ দর্শকের ভাষায় বলতে চাচ্ছিলাম। তো এই যে রোগটি হচ্ছে, রোগটি তো আপনার ভাষায় ঠিক আছে, হতেই পারে, কিন্তু এটি ক্যান্সার যখন আমরা বলি তখনই কিন্তু একটু আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি যে ক্যান্সার, তাহলে কি হবে, আদৌ চিকিৎসা হবে কিনা। আমরা যখন যে কোনো ধরনের ক্যান্সারের কথা বলি, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হয়, কিন্তু এটি যখন রক্তে হয় তখনই কিন্তু বলা যায় না যে এটি এই অবস্থায় আছে। তো সেই বিষয়টিকে একটু জানতে চাই, মাল্টিপল মায়োলোমাকে কখন ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়? এটি আসলে একটু বিস্তৃতভাবে বলতে হবে যে প্লাজমা সেল, আমি বললাম যে বি লিম্ফোসাইট, এ যখন তৈরি হয় একেবারে স্টেম সেল বা আমাদের বোন ম্যারো মাতৃকোষ থেকে তৈরি হয়, বার্জা ফ্যাব্রিকাস বলা হয়, এটার অল্টারনেটিভ হিসাবে বি সেল এসেছে। এই প্রোজেনিটর সেল থেকে ও মোটামুটি অনেকগুলা বিভাজনের পর বোন ম্যারো থেকে যখন বেরিয়ে আসে, ওর নাম থাকে নেইভ বি সেল। এই নেইভ যে বি সেল বা নতুন বি সেল, এর শরীরে বা বি1 বি সেল, বোথ বি সেল এবং টি সেল এর অ্যান্টিজেন প্রকাশিত হয়। এরপর কিছুক্ষণ বা কিছু ঘন্টা আমাদের রক্তে থাকার পর সে লিম্ফোসাইট বা লসিকা গ্রন্থি নামে আমার একটা বিশেষ কোষের মধ্যে যায়। আচ্ছা, যেখানে কিনা জার্মিনাল সেন্টার বলে একটা অংশ আছে, যেখানে আমাদের শরীরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বা ম্যাক্রোফেজ, সে যেটার কথা আমরা বললাম যে জীবাণু বা অ্যান্টিজেনের একটা অংশ প্রেজেন্ট করে বসে থাকে। যখন এই বি সেলের সাথে এই আমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের পরিচয় হয়, তখন ওই অ্যান্টিজেন অনুযায়ী ওর মধ্যে একটা পরিবর্তন আসে।
জি। পরিবর্তন হয়ে সে একটা অংশ সেন্ট্রোসাইট বলে একটা অংশে পরিণত হয়, একটা অংশ সেন্ট্রোব্লাস্ট হয়। এই সেন্ট্রোব্লাস্টটাই পরবর্তীতে আরেকটু পরিণত হয়ে প্লাজমা ব্লাস্ট হয় এবং তার পরবর্তীতে আরও সে ম্যাচিউর হয়ে একটা ম্যাচিউর প্লাজমা সেলে পরিণত হয়, যে কিনা পলিক্লোনাল অ্যান্টিবডি তৈরি করে, যে ধরনের অ্যান্টিজেনে সে এক্সপ্রেস হয়েছে ওই অনুযায়ী। এইটার মাধ্যমেই সে আসলে আমার শরীরে এই অ্যান্টিবডি তৈরির মাধ্যমে রোগ প্রতিরোধের ব্যবস্থাকে জিইয়ে রেখেছে। আচ্ছা। তার মানে একেবারে টার্মিনালি ডিফারেন্সিয়েটেড একটা সেল আমার এই প্লাজমা সেল। কিন্তু দেখা যায় বিভিন্ন কারণে আমার সব ক্যান্সারই আসলে একটা জেনেটিক ডিজিজ এবং বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাকোয়ার্ড জেনেটিক ডিজিজ। সে কারণগুলোর সম্বন্ধে আমরা পরে কথা বলবো। তো এই জেনেটিক পরিবর্তন যখন হয়ে যায়, এর মধ্যে মূলত বেসিক 3 ধরনের পরিবর্তন হয়। 1 নম্বর হচ্ছে তার ক্লোনাল ইভলিউশন হয়, সে তার কপি তৈরি করতে থাকে। আচ্ছা। সে যেখানে আমার পলিক্লোনাল বিভাজনের কথা ছিল, না হয়ে সে মোনোক্লোনাল একই ক্লোন বাড়তে থাকে। দেখা যায় আইজিজি কাপ্পা এই এক ধরনের ক্লোনই বাড়তে থাকে, ফলে অন্য সব ধরনের অ্যান্টিবডি সাপ্রেস হয়ে যায়। 2, ও অ্যাপপ্টোসিস বা আমার শরীরের প্রত্যেকটা কোষের আয়ু নির্ধারিত, একটা সময় পর সে মারা যাবে, এই ক্ষমতাটা সে আসলে লুজ করে। এবং 3, যেহেতু সে তার একটা অস্বাভাবিক ক্লোনেরই প্রলিফারেশন করতে থাকে, তো সে দেখা যায় যে তার সঠিক যে রোগ প্রতিরোধের ক্ষমতাটা এটা হারিয়ে ফেলে। আরেকটি বিশেষ এই প্লাজমা সেলের বৈশিষ্ট্য হিসাবে আসে, সেটা হলো যে ওর শরীরে সে CXCR4 এবং স্টেম সেল ফ্যাক্টর নামে 2টা বিশেষ রিসেপ্টর এক্সপ্রেস করে আবার সে সেই তার উৎপত্তিস্থল বোন ম্যারো নিশ্চিতে চলে যায়। জি। এবং ওখানে যে সে যখন হোমিং হতে থাকে, তখন সে ওখানে একটা বিশাল পরিবর্তন করে এবং ওখানে রক্ত তৈরির অন্যান্য উপাদানগুলো আস্তে আস্তে কমে যেতে পারে। সেক্ষেত্রে সে বিভিন্ন ধরনের সাইটোপেনিয়া অর্থাৎ প্লাটিলেট কমে যাওয়া, WBC কমে যাওয়া এবং লাল রক্ত কমে যাওয়ার লক্ষণ হিসাবে ব্লিডিং, অন্যান্য ইনফেকশন এবং দুর্বলতা নিয়ে প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, মানে আমাদের যে স্বাভাবিক রক্তকণিকাগুলো আছে সেগুলোর মধ্যে একটা বিশেষ ধরনের রক্তকণিকা বাড়ছে, বাকি সবগুলো কমে যাচ্ছে এবং তখনই বিভিন্ন ধরনের সমস্যা লক্ষণ প্রকাশিত হয়। তো এই যে এটি ক্যান্সার তৈরি করছে, ক্যান্সার আমরা একদম সাধারণ ভাষায় বলি যে ক্যান্সার মানেই তো ভয়াবহ রোগ, এবং ব্লাড ক্যান্সার মানে ভয়াবহতম রোগগুলোর মধ্যেই একটি। তো যত ধরনের ক্যান্সার রয়েছে ব্লাডের হয়, তার মধ্যে মাল্টিপল মাইলোমা কোন অবস্থানে আছে? মাল্টিপল মায়োলোমা রক্তের ম্যালিগন্যান্সির মধ্যে সবচাইতে কমন একটা ম্যালিগন্যান্সির একটা। এটা প্রায় 15% হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি কিন্তু মাল্টিপল মায়োলোমা এবং রিলেটেড প্লাজমা সেল ডিসক্র্যাশিয়া দিয়েই হয়ে থাকে। সাধারণত এটা একটু এজেড পার্সনের বেশি হয়, যেমন আমরা বলি যে 5th to 6th ডেকেড এবং তারপরে যে হয় 50 ঊর্ধ্ব যারা আছে তাদের ক্ষেত্রে। কিন্তু এটা হলো বইয়ের কথা, কিন্তু আমরা এবং সেখানে বলা হয় যে 50 বছরের নিচে মাত্র 15% এবং 40 বছরের নিচে মাত্র 2%। কিন্তু আমরা সেটাই, কিন্তু আমরা আমাদের দেশে যেহেতু, যদিও আমাদের দেশে ওইরকম খুব ভালো স্ট্যাটিস্টিক্স নাই, আমরা আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, BMU এবং অন্য যে হেমাটোলজি প্রতিষ্ঠান আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানের ইসে দেখতে পাই, আমাদের একটা বড় অংশ যেটা কিনা আমাদের নিজস্ব প্র্যাকটিসে প্রায় 20 to 30% যারা অনেক আর্লি এজে প্রেজেন্ট করে। জি। এবং এটা আমি নিজে 19 বছরের কনফার্ম মাল্টিপল মায়োলোমা চিকিৎসা করেছি। সো 19 বছরে যে মাল্টিপল মায়োলোমা হতে পারে এটা আসলে ওই পেশেন্টটার আগে আমরা জানতামই না। জি। সো এটার যে কি কারণ সঠিকভাবে জানা যায় না, তবে এর যে আন্ডারলাইন কারণগুলো, এটা ডেসক্রিপশন যখন আমরা করব বা এটার বর্ণনা যখন আমরা রিস্ক ফ্যাক্টরগুলো বলতে যাব, তখন আমরা আসলে এটা নিয়ে ডিটেল কথা বলবো। আপনি যে প্রশ্নটা করলেন যে এটা আসলে কোন অবস্থায় আছে, বাই ডেফিনিশন এখন পর্যন্ত মানুষের যে চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়েছে তাতে প্লাজমা সেল ডিসক্রাশিয়া বা মাল্টিপল মায়োলোমা ইনকিউরেবল ডিজিজ হিসাবে এখন পর্যন্ত প্রমাণিত। তবে কিছু কিছু গবেষণা এবং চিকিৎসা এমন অবস্থানই আছে, আমরা একেবারে লেটেস্ট এর আপডেটও এই গত সপ্তাহের আগের সপ্তাহেই
আমেরিকান অ্যাশের মেম্বার আমাদের এসেছিলেন এবং ইহা টিউটোরিয়াল হয়েছিল বাংলাদেশে। সেখানে আলোচিত হয়েছে যে হ্যাঁ, চিকিৎসা কিউরেটিভ পর্যায়ের চিকিৎসাও আসলে চলছে। আচ্ছা, এখানে আসার কথা হলো যে সঠিকভাবে চিকিৎসা নিলে এই রোগটা সম্পূর্ণভাবে একটা ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা এরকম কোনো ক্রনিক ডিজিজের মধ্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য হতে পারে এর একটা বড় অংশ। তো এই রোগটি সম্পর্কে জানার আগে অবশ্যই আমাদের দর্শকরা যে বিষয়টি জানতে চায় তা হচ্ছে কার কার এই রোগটি হয়েছে, কিভাবে বুঝবে রোগটি হয়েছে, কোনো লক্ষণ কি প্রকাশিত হয় কিনা? প্লাজমা সেলটা হোমিং হলো আবার বোন ম্যারোর মধ্যে। তো এই বোন ম্যারোতে যখন সে হোমিং হয়, সে প্লাজমা সেল কিছু স্পেশাল ফ্যাক্টর, নিউক্লিয়ার ফ্যাক্টর, কাপ্পাবিলিজেন অ্যান্ড অস্টিওপ্রোটেজেরিন, হ্যাঁ, এগুলো রিলিজ করে। ফলে আমাদের হাড়ের দুইটা কোষ আছে, যেমন অস্টিওব্লাস্ট, সে সবসময় হাড় তৈরি করে, অস্টিওক্লাস্ট সে হাড়কে রিমডেলিং করে বা হাড়কে, এই দুইটার সমন্বয়ে আমাদের বোনস সঠিকভাবে তৈরি হয়। এবং এই মাল্টিপল মায়োলোমার এই বিশেষ বৈশিষ্ট্যের ফলে আমার অস্টিওব্লাস্টের অ্যাক্টিভিটি একেবারেই কমে যায় এবং অস্টিওক্লাস্টের অ্যাক্টিভিটি অত্যন্ত বেশিভাবে প্রকাশিত হয়। ফলে আমাদের বোন রিমডেলিংটা বেড়ে যায় বা বোনের মধ্যে পোরোসিস তৈরি হয় এবং পাঞ্চড আউট ডিফেক্ট এবং সারা শরীরে হাড়ের মধ্যে ক্ষয়, মানে কোনো কারণ ছাড়াই হাড় ভেঙে যাওয়া, এগুলা নিয়ে রুগী প্রেজেন্ট করতে পারে। সাধারণত রুগীরা একটা লো ব্যাক পেইন, যেখানে আমার বোনসে সবচেয়ে বেশি আমার ওজনটা পড়ে, সেই একেবারে লাম্বার এবং এই অংশটাই তার একটা লেশন নিয়ে সাধারণত আসে, লাইটিক লেশন নিয়ে আসে। এছাড়া যে বোন পেইন, তাদের প্রচণ্ড তাদের বোন পেইন নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে এর ফলে। আর যেটা বললাম, এই সাইটোকাইনের কারণে ম্যারো সাপ্রেশন হয় এবং প্লাজমা সেল ইনফিল্ট্রেশনের কারণে ম্যারো সাপ্রেশন হয়ে তারা রক্তশূন্যতা বা লাল রক্তকণিকা কমে যাওয়া, রক্তশূন্যতা, এর ফলে তার দুর্বলতা, আগের মতো তার পারফরমেন্স করতে না পারা, তার আগের ভারী কাজগুলো করতে অক্ষম হওয়া, এগুলো নিয়ে প্রেজেন্ট করে। 3 নম্বর হচ্ছে, যেহেতু রোগ প্রতিরোধের কোষেই তার সমস্যা, তো আমাদের এন্ট্রি পয়েন্ট ইনফেকশনগুলো বেশি হয়। যেমন ধরেন আপনার আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো তাদের হয় এবং সামান্য ইনফেকশন অত্যন্ত জটিল ইনফেকশনে রূপান্তরিত হয়। এবং যে অর্গানিজম দিয়ে সাধারণত আমাদের চারপাশে ঘুরে থাকা সামান্য ফাঙ্গাস বা অন্য নর্মাল যে আমাদের ফ্লোরা, এইগুলা দিয়ে যেখানে আমাদের সাধারণত ইনফেকশন হয় না, এটা দিয়েই তাদের বারবার ইনফেকশন হতে থাকে। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, কিন্তু দেখা যায় যে ইনফেকশন থেকে সে অত মুক্ত হতে পারে না। তাহলে আমরা বললাম যে হ্যাঁ, এবং যখন অ্যাডভান্স ফেজে যায় তখন যেটা আমরা দেখি যে এটা যদি ডিজিজটা খুব বাল্কি ডিজিজ হয়, তাহলে ওই মাল্টিপল মায়োলোমার যে কোষ, এইটা কিন্তু তার একটা প্রবণতা আছে, সে বোন ম্যারোর বাইরে বিভিন্ন জায়গায় সে জমা হতে পারে। এই অংশটাকে আমরা বলি প্লাজমা সাইটোমা। এই মাল্টিপল মায়োলোমা নিয়ে আমরা আরও কথা শুনবো, এখন কি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আরোগ্য নিকেতনে। হেলথ কেয়ার অনকোলজি লিমিটেড নিবেদিত এই অনুষ্ঠানে আমরা আজকে কথা বলছি মাল্টিপল মায়োলোমা নিয়ে। এই মাল্টিপল মায়োলোমা নিয়ে একটু একটু করে জানছি এবং কারণগুলো জানছিলাম একটু আগে, কি কি লক্ষণ প্রকাশিত হয়। তো আপনি শুরুতে একটি কথা বলেছিলেন যে এটি জেনেটিক কিছু কারণ আছে। আমরা অনেকে মনে করি বংশগত কারণ থাকে কিছু কিছু ক্ষেত্রে। এই জেনেটিক না বংশগত, এই ব্যাপারটি নিয়ে চিকিৎসকরা কি বলেন, আর কি কি কারণ আছে? যে কোনো ক্যান্সারই আসলে একটা জেনেটিক পরিবর্তনের কারণেই তৈরি হয়। তার মধ্যে মাল্টিপল মায়োলোমার যে পরিবর্তনগুলো, এগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই আমার ওই যে প্লাজমা সেল বা আমার যে ইমিউনোগ্লোবুলিন হ্যাভি চেইনের যে লোকাসটা থাকে 14 নম্বর দেহ ক্রোমোজোম, এইটার সাথে বিভিন্ন অংশের ট্রান্সলোকেশনের ফলে বেশিরভাগ ক্ষেত্রে তৈরি হয়। অস্বাভাবিক বিভিন্ন ট্রান্সলোকেশন হয় এই 14 নম্বরের সাথে বিভিন্ন অংশের, সেটার ডেসক্রিপশনে আমরা যাব না। এই অনুযায়ী মাল্টিপল মায়োলোমাকে এই জেনেটিকভাবেই আমরা আসলে 3টা ভাগে সাধারণত ভাগও করা যায়। একটা হচ্ছে মোটামুটি ফেভারেবল, একটা ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে হাই রিস্ক। তো এই জেনেটিক পরিবর্তনগুলো আপনি যে প্রশ্নটা করছিলেন, এটি কি জন্মগত বা অ্যাকোয়ার্ড নাকি অ্যাকোয়ার্ড বা পরবর্তীতে পরিবেশগত? বেশিরভাগ গবেষণায় দেখা যায় যে এটা আসলে
পরিবেশগত পরিবর্তন হয়। আচ্ছা। তবে হ্যাঁ, কোনো ফ্যামিলিতে যদি অন্যান্য ক্যান্সার রান করে তাদের মধ্যে দেখা যায় জেনেটিক পরিবর্তন থাকলে তাদের ওই ফ্যামিলিতে আবার মাল্টিপল মায়োলোমা বা লিম্ফয়েড ম্যালিগন্যান্সি যদি অন্যান্য ধরনের থাকে হওয়ার প্রবণতা থাকতে পারে। সাধারণত এই অ্যাকোয়ার্ড যে জেনেটিক পরিবর্তন, জি এই পরিবর্তনের পিছনে আমাদের কিছু পরিবেশগত কারণ থাকে। জি তার মধ্যে এখন পর্যন্ত প্রমাণিত যেগুলো, একটা হচ্ছে রেডিয়েশন, যারা রেডিয়েশন ডিপার্টমেন্টে অনেক দিন ধরে কাজ করে বা এটার সাথে এক্সপোজড, অথবা আমাদের যে অর্গানোফসফরাস কম্পাউন্ড বা কেমিক্যালে যারা এক্সপোজ, যেটা আমি বলতে গিয়েছিলাম প্রথমে বাংলাদেশে কেন এত আর্লি হচ্ছে। আগে বলা হতো কৃষকের ঘরেই এটা হয়, তারা সার কীটনাশক নাড়াচাড়া করে এরকম। কিন্তু আসলে আমাদের দেশে যে অনিয়ন্ত্রিত কীটনাশক, সার, কার্বাইড এবং অন্যান্য রাসায়নিক পদার্থ আমাদের প্রত্যেকটি খাবারে মেশানো হয়, তাতে এখন এটা আর কৃষকের ঘরে রোগ নেই, এটা আসলে আমাদের খুব সার্বজনীন জেনেটিক পরিবর্তনগুলো হয়ে গিয়েছে। সেই সাথে যাদের দেখা যাচ্ছে যে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর বা প্রিভিয়াস জেনেটিক চেঞ্জ থাকে, তাদের ক্ষেত্রে এটাকে আমরা বলি বেশিরভাগ ক্যান্সার ইভলিউশনের ডাবল হিট ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট। প্রিভিয়াস একটা হিট ছিল কোনো জেনেটিক জন্মগত পরিবর্তন, এখন যে অ্যাকোয়ার্ড হিট বা জেনেটিক পরিবর্তন হলো, এইটা দিয়ে ওটা ফুল ব্লোন ক্যান্সারে রূপান্তরিত হলো। তো এই রোগটি তো বাড়ছে এবং আপনি বলছিলেন যে তার লক্ষণগুলো কি কি হচ্ছে। তো যদি কারো এই ধরনের লক্ষণ প্রকাশিত হয়, যেমন আপনি যেটি বলছিলেন যে ব্যথা হচ্ছে বিভিন্ন জয়েন্টে বা বিভিন্ন হাড়ের ক্ষেত্রে, এটি তো আমাদের দেশে এখন খুব বেশি দেখা যায় এবং বয়সের যে ভেদাভেদটি ছিল তাও তো আস্তে আস্তে কমে এসেছে। তাহলে কি করতে হবে যদি কেউ এই দুর্বলতা অনুভব করে বা তার ঘন ঘন ইনফেকশন হয় এবং এই ব্যথা হয়, তাকে কোথায় যেতে হবে? আচ্ছা, প্রথমে যে ব্যথা আমরাও সেরকমই পাই সাধারণত ব্যথা নিয়ে বিভিন্ন রিউম্যাটোলজিস্ট, অথবা আরেকটা জিনিস আসলে আমি একটু বাদ দিয়ে দিয়েছি যে যখনই অ্যাবনর্মাল প্লাজমা সেলগুলো বিভাজিত বেশি বেশি হয়, ওরা অ্যাবনর্মাল যে অ্যান্টিবডিটা তৈরি করে, আমরা বলি মনোক্লোনাল অ্যান্টিবডি, কখনো লাইট চেইন সমৃদ্ধ, এই অ্যান্টিবডিগুলো আমাদের কিডনি দিয়ে যখন যেতে যায় তখন আসলে মায়োলোমা কিডনি ডিজিজ বা কিডনিতে ড্যামেজ তৈরি করে, অ্যাকিউট কিডনি ইনজুরি এবং পরবর্তীতে সিকেডি এবং আরও অনেকগুলা ফেজে তার কিডনি ড্যামেজ নিয়ে তারা প্রেজেন্ট করতে পারে। তাহলে কোনো একটা পেশেন্ট মোটামুটি এজ গ্রুপ আমরা বলেছি, সাথে তার বোন পেইন বা ব্যাক পেইন, এর সাথে অ্যানিমিয়া এবং যদি কিডনি ডিজিজ একসাথে থাকে, তাহলে আমরা কিন্তু আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের একেবারে উপর দিকেই রাখি। আরেকটা জিনিস হলো যে যখন একটা সেল অনেক বেশি পরিমাণ অ্যান্টিবডি রিলিজ করে, তখন আমাদের রেড ব্লাড সেল, আমাদের একটা খুব সহজ পরীক্ষা ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বা ইএসআর। হ্যাঁ, তো আমরা রক্তে ইএসআর শব্দটার মানে হলো যে একটা রেড সেল সবসময় একটা নেগেটিভ চার্জ বিশিষ্ট প্রোটিন, সে সবসময় আরেকটা নেগেটিভ চার্জ বিশিষ্ট প্রোটিনকে বিকর্ষণ করবে। এই অস্বাভাবিক প্লাজমা সেলগুলো জড়িয়ে থাকার কারণে সে রিলেটিভলি কিছু কিছু ক্ষেত্রে পজিটিভ হয়ে যায়, ফলে এরা ভেরি হাই ইএসআর নিয়ে প্রেজেন্ট করতে পারে। এবং হাইপার ভিসকোসিটি বলে একটা জিনিস হয়, যেটা থেকে না তার রক্তের যে জলীয় অংশ, হ্যাঁ, সেটার মধ্যের যে প্রবাহজনিত বিষয়টা এটা কমে যায়, ফলে তাদের হেডেক, কখনো কখনো ইপিস্ট্যাক্সিস বা এই ধরনের সিমটম নিয়ে প্রেজেন্ট করতে পারে। সাথে যদি ওই প্লাজমা সাইটোমা থাকে এবং তার ঘন ঘন জ্বর বা ইনফেকশনের ফিচার থাকে, তাহলে আমরা আসলে ক্লিনিক্যাল ফিচারে একেবারে প্রথম দিকেই মাল্টিপল মায়োলোমা, আমরা ওই বয়স এবং রেনাল ইনভলভমেন্ট, বোন ইনভলভমেন্ট, আমরা বলি ক্র্যাব বলে একটা ক্রাইটেরিয়া। এই ক্রাইটেরিয়াটা আসলে জানা খুব সহজ, যেমন হাইপার ক্যালসেমিয়া, রেনাল ইনভলভমেন্ট, এনিমিয়া আর বনি লাইটিক লেশন। এগুলো তো বিশেষজ্ঞের কাছে গেলে বুঝতে পারবে। তো আমাদের দেশের রোগীদের একটা প্রবণতা কিন্তু আছে, তারা যখন ব্যথা হয় তারা যে কোনো নিকটস্থ ফার্মেসিতে যাচ্ছে এবং ব্যথার ওষুধ গ্রহণ করছে, সেটি ফার্মেসির যারা সেলসম্যান আছে তাদের পরামর্শেই, এবং যদি দেখা যায় যে সমস্যা কমছে না তখনই গিয়ে তারা চিকিৎসকের কাছে যায়, এবং সেটি আমরা দেখি প্রান্তিক অবস্থা থেকে শহর অঞ্চলেও এই চিত্রটি। তো যদি এই ধরনের লক্ষণ প্রকাশিত হয় তাহলে আমাদের রোগীদের আসলে কি করণীয়, তারা কোথায় যাবে এবং কার কাছে গিয়ে কি পরীক্ষা করবে? আসলে ব্যথার ওষুধের ব্যাপারে NSAID এই ওষুধগুলো একেবারেই প্রাথমিক অবস্থায় আমাদের বর্জন করা উচিত, কারণ
তাদের রেনাল ইম্পেয়ারমেন্ট থাকে, তার সাথে এটা যোগ হলে দেখা যাচ্ছে যে সেটি অনেক কমপ্লিকেটেড অবস্থায় আমাদের আসে। হ্যাঁ, একটা প্রান্তিক পর্যায়ে আমাদের যে পেরিফেরির আমাদের হেমাটোলজিস্ট সব জায়গায় হয়তো অ্যাভেলেবল নেই, কিন্তু ওনারা যে কাজটা করতে পারে যে উপজেলা বা সদর হসপিটালেও কিন্তু আমরা একটা সিবিসি, ইএসআর, এই দুইটা পরীক্ষা খুব সহজেই হয়। আর হচ্ছে যে এক্স রে তো এভরিহোয়ার অ্যাভেলেবল। তাহলে ওখানে একজন ভালো যদি মেডিসিন বিশেষজ্ঞের কাছেই তারা দেখান, তো ওখান থেকে সাধারণত আমরা আমাদের বেশিরভাগ রোগী রেফার্ড হয়ে হেমাটোলজিস্টের কাছে আসেন। তাহলে তাদের একটা ব্যাক পেইন সাথে যদি এনিমিয়া থাকে, রক্তশূন্য, তাহলে প্রথমেই তাকে একজন রক্তরোগ বিশেষজ্ঞের আন্ডারেই চিকিৎসা করাটা আসলে প্রাধান্য দেওয়া উচিত। যদি সেটা দেখা যায় এনিমিয়া নেই, শুধু রেনাল ইনভলভমেন্ট বা তাহলে উনি কিডনি বিশেষজ্ঞ অথবা মেডিসিন বিশেষজ্ঞের কাছে আগে যাবেন, সেখান থেকে সাধারণত আমাদের কাছে রেফার্ড হন। তবে মানুষের সচেতনতা বাড়ছে এখন, কিন্তু আমরা সরাসরি রুগী এই সিমটমগুলো, এই যে 4টা জিনিসের মধ্যে হয়তো সব কিছু ক্লিনিক্যালি নেই, কিন্তু এনিমিয়া, বয়স, ব্যাক পেইন বা বোন পেইন এবং কিডনি ইনভলভমেন্ট, এই 4টা কিন্তু মানুষ বুঝতে পারে। এই 4টা কিন্তু এই 4টার সমন্বয় যার মধ্যে আছে, এই ধরনের অনেক মানুষই এখন সচেতন হওয়ার ফলে দেখা যাচ্ছে যে সরাসরি রক্তরোগ বিশেষজ্ঞের কাছে আসছে, সঠিক সময়ে চিকিৎসা শুরু করা সম্ভব হচ্ছে। তাহলে এই ধরনের রোগীদের ক্ষেত্রে এর পরবর্তী সময়ে রক্তরোগ বিশেষজ্ঞরা আর কি পরীক্ষা করে, এবং তারপরে যে প্রশ্নটি চলেই আসে তা হচ্ছে গিয়ে পরীক্ষাগুলো সব ফ্যাসিলিটিস আমাদের দেশে কি আছে কিনা? আপনাকে আসার কথা শোনাচ্ছি যে সম্পূর্ণ ফ্যাসিলিটি আসলে আমাদের দেশে বিদ্যমান, এবং আমাদের সরকারি জায়গা এবং বেসরকারি জায়গার কিছু জায়গা মিলে আমাদের আসলে ফুল ইভ্যালুয়েশনের মাল্টিপল মায়োলোমার সব কিছুই সম্ভব। মাল্টিপল মায়োলোমার একটা রুগী আমাদের কাছে আসলে আমরা সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্মের পাশাপাশি কেন আমরা এটা দেখব, কারণ এই মাল্টিপল মায়োলোমার একটা অংশকে আমরা বলি প্লাজমা সেল লিউকেমিয়া। এটা খুব অ্যাগ্রেসিভ হয়, এবং যখন দেখা যায় যে পেরিফেরাল ব্লাডে আমরা 5% প্লাজমা সেল পাই, হ্যাঁ, তাহলে তখন কিন্তু আগের ক্রাইটেরিয়া ছিল 2% বা 2000, এখন 5% পেলেই আমরা বলছি যে এটা প্লাজমা সেল লিউকেমিয়া, যেটা কিনা বোন ম্যারোকে ইনভলভ করার কথা ছিল, তা না হয়ে পেরিফেরাল ব্লাডে চলে এসেছে। তাহলে এটার জন্য আমাকে সিবিসি, পেরিফেরাল ব্লাড ফিল্মটা খুব ভালোভাবে একজন রক্তরোগ বিশেষজ্ঞ দিয়ে ইভ্যালুয়েশন করতে হয়। এরপরেই আমরা যেটা দেখি যে একটা লিম্ফয়েড ম্যালিগন্যান্সির যখন বৃদ্ধি হয়, তখন তার মধ্যে আসলে একটা এলডিএইচ বা ল্যাকটেট ডিহাইড্রোজেনেসটা আমাদের ওইটা সেলটা ভেঙে যেতে থাকে আর বাইরে বাড়তে থাকে। এই রোগটার ক্যাটেগরাইজ করার একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। আচ্ছা, ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ার মধ্যে আমরা যেটা দেখি সেটা হলো যে আমার প্লাজমা সেলের উপস্থিতি কোথায়, বোন ম্যারোতে পেতে হবে, অথবা আমার যদি একটা প্লাজমা সাইটোমা থাকে সেখানে বায়োপসি করে প্রোভেন ক্লোনাল প্লাজমা সেল পেতে হবে। এই প্লাজমা সেলের ক্লোনালিটি আমরা ডাইরেক্ট দেখতে পারি ফ্লো সাইটোমেট্রি অথবা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি বলে একটা পরীক্ষার মাধ্যমে, যে একটা নিওপ্লাস্টিক ক্যান্সারাস অ্যাবনর্মাল প্লাজমা সেল আছে কিনা। আর এটা 10%-এর উপরে গেলেই আসলে মাল্টিপল মায়োলোমা ক্যারেক্টারাইজ করা যায়। সাথে ওই যে লাইটিক লেশন এবং অন্য ক্র্যাবের ক্রাইটেরিয়া, হাইপার ক্যালসিমিয়া, বনি ইনভলভমেন্ট, এর জন্য কিছু বায়োকেমিক্যাল পরীক্ষা, কিছু ইমেজিং, এগুলো করলেই আমরা ধরতে পারি। এর পাশাপাশি আমাদের যেটা মায়োলোমা ডিফাইনিং ইভেন্ট বলে এখন এমডিই বা স্লিম ক্রাইটেরিয়াতে বলা হয়, যে একটা এমআরআইতে একটা বিশেষ লেশন, অথবা আমার যদি দেখা যায় যে লাইট চেইন, এই সবগুলা বিষয় আসলে আমাদের দেশে সম্ভব। এর বাইরে রিস্ক স্ট্র্যাটিফিকেশনের জন্য আমরা ফিশ বা এনজিএস করতে পারি। রিসেন্টলি এই এনজিএস এই পরীক্ষাগুলো আমাদের দেশে প্রাইভেটের অনেকগুলো সেক্টরে অ্যাভেলেবল। কি ধরনের পরীক্ষা? এটা হচ্ছে যে ওই যে আমরা বললাম জেনেটিক রিস্ক স্ট্র্যাটিফিকেশন, প্রথমেই বলে ফেলেছি যে এই রিস্ক অনুযায়ী মাল্টিপল মায়োলোমাকে ফেভারেবল, ইন্টারমিডিয়েট এবং হাই রিস্ক ISS 1, 2, 3 এইভাবে আমরা ক্যাটেগরাইজ করতে পারি, এবং চিকিৎসা ব্যবস্থাও এই অনুযায়ী আসলে আলাদা হয়। এই যে ক্যান্সারের ক্ষেত্রে আমরা সবসময় একটি কথা শুনি যে এটি স্টেজিং করতে হয়, মাল্টিপল মায়োলোমা ট্রিটমেন্টের ক্ষেত্রে কি এরকম কোনো ব্যাপার আছে কিনা, কোনো স্টেজিং এর ব্যাপার? যে রিস্ক স্ট্র্যাটিফাইড এই যে ইন্টারন্যাশনাল স্টেজিং সিস্টেম বা ISS, এটা ওই রকম স্টেজিং না যে হ্যাঁ স্টেজ 1, 2, 3, 4। আচ্ছা, এই 1, 2, 3, 4 এ যদি আপনি ধরেন তাহলে ব্লাডের সব ম্যালিগন্যান্সি স্টেজ 4,
জি বিকজ দে ইনভলভ ব্লাড অ্যান্ড বোন ম্যারো। ঠিক আছে, বাই ডেফিনিশন ব্লাডের সব ম্যালিগনেন্সি স্টেজ 4, কিন্তু আসলে এটা আমরা ওইভাবে স্টেজ করি না, আমরা RISS 1, 2, 3 অনুযায়ী এটাকে যেভাবে বলেছি ওইভাবে ভাগ করি। চিকিৎসার কথাতেই চলে আসি, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের দর্শকরা যে বিষয়টি জানতে চায়, যখন এই রোগটি ধরা পড়ছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে তখন কি করতে হবে? লোকটি যখন ধরা পড়লো, তার রিস্ক সার্টিফিকেশন কমপ্লিট হলো, পেশেন্টের অন্য কমপ্লিকেশনগুলা যেমন অন্য বনি লাইটিকুলেশন বা তার নার্ভ কম্প্রেশন, এইগুলো কোনো অ্যাকিউট ইমার্জেন্সি থাকলে আমরা আগে সেটির ম্যানেজমেন্ট করব। হাইপার ভিসকোসিটি, অ্যাকিউট স্পাইনাল কর্ডলেশন, এগুলোকে সাধারণত আমরা ইমার্জেন্সি সিচুয়েশন মনে করে থাকি। এক্ষেত্রে আমরা সাধারণত রেডিওথেরাপি বা নিউরোসার্জারি এগুলোর সাথে সাথেই একটা পরামর্শ নিয়ে নিই। তার যদি টিউমার বার্ডেন বেশি থাকে আমরা বাল্ক রিডিউসিং কিছু চিকিৎসা দিই। এরপরে রিস্ক স্ট্র্যাটিফিকেশন অনুযায়ী আমরা 3টা অথবা 4টা ওষুধের, এবং আপনি জেনে খুশি হবেন এগুলো সবই আসলে টার্গেটেড ড্রাগ আচ্ছা, অনুযায়ী আমরা ডারাটুম্যাব বা anti-CD38, যেটা কিনা প্লাজমা সেলের একটি কমন অ্যান্টিজেন CD38, এইটা বেসড ডারা VRD VCD অথবা VRD VCD বা VTD, এটা রুগীর অবস্থা অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, তার অনুযায়ী শুরু করি প্রোটোকল। জি আমরা এই নিয়ে আরো কথা শুনবো, এখন একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার অনকোলজি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা বলছি মাল্টিপল মাইলোমা নিয়ে। মাল্টিপল মাইলোমার বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি একটু একটু করে শুনছিলাম, তো সেই ক্ষেত্রে আরেকটু জানতে চাই যে এই চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে কোথায় কোথায় আছে এবং কিভাবে করতে হবে? এই চিকিৎসা ব্যবস্থাটা আমাদের দেশে যেখানেই রক্তরোগ বিশেষজ্ঞ বা একটা হেমাটোলজি ফ্যাসিলিটি আছে সেখানেই আসলে আপনি এই চিকিৎসাটা সম্পূর্ণই করতে পারবেন। কেননা এর বেশিরভাগ ঔষধ দিয়ে আমাদের দেশে এখন অ্যাভেলেবল, আমাদের দেশের ঔষধ কোম্পানি এগুলো তৈরি করছে। আমি যেটা শুরু করেছিলাম যে একটা ইন্ডাকশন থেরাপির প্রায় সব ঔষধই আমাদের দেশে অ্যাভেলেবল। আমাদের দেশে একটা টপ যে কোম্পানিগুলো আছে, হেলথ কেয়ার, বিকন সহ অন্যান্য যে কোম্পানিগুলো, এরা অনকোলজিতে অনেক বড় ভূমিকা পালন করছে, এবং এই ওষুধগুলোর যেখানে আগে দাম ছিল অনেক বেশি, তারা 10 ভাগের 1 ভাগে কমিয়ে ফেলেছে এবং খুব উঁচু মানের ঔষধ বাংলাদেশে তৈরি হচ্ছে। আচ্ছা, তো আমাদের দেশের জন্য তো অবশ্যই একটা ভেরি গুড নিউজ। জি, আমরা প্রথমে এই রোগটার চিকিৎসা ব্যবস্থাকে মূলত 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইন্ডাকশন, একটা হচ্ছে কনসলিডেশন, 3 নম্বর হচ্ছে মেইনটেনেন্স। প্রথমে আমরা দেখি যে পেশেন্টটা কি ট্রান্সপ্লান্ট এলিজিবল অথবা ট্রান্সপ্লান্ট ইনএলিজিবল। এই কথাটার মানে হলো যে আমরা আসলে এই রোগীটাকে কনসলিডেশন বা সেকেন্ড ফেজের, যে ক্ষেত্রে আমরা এই রোগটাকে দীর্ঘদিন নিয়ন্ত্রণ করতে পারবো, কখনো কখনো এটা 8 থেকে 10 বছর বা তার বেশি, সেই চিকিৎসাটা বা কনসলিডেশন চিকিৎসাটার নামই হলো অটোলোগাস হিমোপয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। মানে সোজা কথা আমাদের দেশে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলে পরিচিত সেই চিকিৎসাটা। তবে আপনাকে জানার জন্য বলি যে এই ট্রান্সপ্লান্টটা নিজের দেওয়া ট্রান্সপ্লান্ট। কেননা আমি এতক্ষণ প্লাজমা সেল ম্যালিগন্যান্সির যে বর্ণনা দিলাম, আপনি শুনে থাকবেন, এখানে আমার মাতৃকোষ বা স্টেম সেল সম্পূর্ণ সুস্থ থাকে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমি আমার ইন্ডাকশন দেওয়ার পর আমার যে বেশিরভাগ ক্লোনাল অ্যাবনর্মাল প্লাজমা সেলগুলো যখন আমি ধ্বংস করে ফেলেছি, এবং সেটি MRD বলে একটা পরীক্ষা আমাদের দেশে এখন অ্যাভেলেবল ফ্লো সাইটোমেট্রির মাধ্যমে, এটা দিয়ে কনফার্ম করছি MRD নেগেটিভ, তখন আমি যদি এই পেশেন্টেরই স্টেম সেল আমি কালেক্ট করে আবার সেই স্টেম সেল আমি তাকে পরবর্তীতে তাকে কন্ডিশনিং দেওয়ার পর তার শরীরে যদি অ্যাপ্লাই করতে পারি, তাহলে প্রায় কিওরের কাছাকাছি, কিওর হবে না কিন্তু কিওরের কাছাকাছি দীর্ঘ রেমিশনে রোগী চলে যেতে পারে। সেক্ষেত্রে কি ওষুধ আর প্রয়োজন হয় না? ওই সময় আর কোনো ওষুধেরও প্রয়োজন হয় না। আচ্ছা, আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ভেরি হাই রিস্ক জেনেটিক্স যাদের থাকে, যেমন আমরা বলি 17p ডিলিশন বা TP53, এই ধরনের ম্যালিগন্যান্সি বা অন্যান্য কিছু ভেরি হাই রিস্ক যাদের জেনেটিক থাকে, তাদের ক্ষেত্রে আমরা রিকমেন্ড করি কিছু কিছু ওষুধ দিয়ে মেইনটেনেন্স বলে একটা ওষুধ চালিয়ে যেতে। এতেই দীর্ঘদিন রোগী ভালো থাকে, 8, 10, কেউ 15 বছর পর্যন্ত ভালো থাকে। যাদের ক্ষেত্রে রোগটা আর্লি আবার ফিরে আসে, তাদের ক্ষেত্রে আসলে সেকেন্ড লাইন, থার্ড লাইন, ফোর্থ লাইন
এবং এখন পর্যন্ত 5th লাইন পর্যন্ত বিভিন্ন টার্গেটের ওষুধ আছে। এবং তার মধ্যে একটা বড় অংশ কিন্তু আমাদের দেশে, সব তৈরি হচ্ছে না, কিন্তু একটা বড় অংশ কিন্তু আমাদের দেশেই তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা যে ট্রান্সপ্লান্ট যে করতে পারেন এলিজিবল বা ফিট পেশেন্ট আপ টু 60 ইয়ার্স পর্যন্ত এই রোগের ট্রান্সপ্লান্ট করা যায়। তো সেই 60 ইয়ার্সের আগের যে রোগীগুলা, তাদেরকে আমরা যদি সঠিক সময়ে ট্রান্সপ্লান্টটা দিতে পারি ইন্ডাকশনের পর, এমনকি যারা ট্রান্সপ্লান্ট করতে সক্ষম হচ্ছে না এই সুন্দর থেরাপি নিয়ে, তারাও দেখা যাচ্ছে 5 থেকে 10 বছর পর্যন্ত কেউ কেউ সম্পূর্ণ রেমিশনে আছে। এরকম আমাদের অনেক এই ঔষধগুলো গ্রহণ করি দিই, এবং তার সবগুলো ঔষধই আমাদের দেশেই অ্যাভেলেবল। জি, ধন্যবাদ। আমরা ট্রান্সপ্লান্টের গল্প আপনার কাছ থেকে শুনতে চাই। অবশ্যই এটি আমাদের দেশে একটি গর্বের জায়গা, কারণ আমাদের দেশে এখন আমরা যেটি শুনতে পাই যে প্রচুর ট্রান্সপ্লান্ট হচ্ছে, বিশেষ করে মাল্টিপল মাইলোমার ক্ষেত্রে। কিন্তু সাধারণ রোগী বলি বা সাধারণ জনগণ হয়তো অতটা সচেতন নয়, বা এই সংবাদটি তাদের কাছে খুব একটা পৌঁছাচ্ছে না। সেই বিষয় থেকেই জানতে চাই, আপনি যেহেতু ঢাকা মেডিকেল কলেজের ট্রান্সপ্লান্ট ইউনিটের সাথে সরাসরি জড়িত, বর্তমানে অবস্থা কি রকম? আসলে এটার বিষয়ে অথরিটির বাইরে আমাদের খুব বেশি কথা বলি না, কিন্তু তারপরও যেটুকু বলতে চাই, ট্রান্সপ্লান্ট অনেক দিন পর আমরা আবার সফলভাবে শুরু করেছি। এবং যেটা হলো যে আগের ইতিহাস থেকে আমরা বলতে পারি আমাদের একটা বেশ বড় সংখ্যক মাল্টিপল মায়োলোমার সফল ট্রান্সপ্লান্ট আমরা ঢাকা মেডিকেলের রক্তরোগ বিভাগে সম্পূর্ণভাবে করতে সক্ষম হয়েছে। এবং আরেকটি আশার বাণী যে এখানে কিন্তু রোগীদের অর্থ ব্যয়টা অনেক কম। আর বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সম্বন্ধে সবার একটা ভুল ধারণা, এটা মনে হয় বোন ম্যারো থেকে কিছু নিয়ে একটা ট্রান্সপ্লান্ট, বিষয়টা আসলে ওরকম না। এটা আসলে একটা চিকিৎসা দেওয়ার পর যখন আমরা বলছিলাম যে প্লাজমা সেলগুলো তার শরীর থেকে চলে গেল, তার সুস্থ স্টেম সেল বেঁচে আছে, এই অবস্থায় আমরা তার শরীরে কিছু গ্রোথ ফ্যাক্টর এবং কিছু আমরা বলি চেক পয়েন্ট ইনহিবিটর দিই, ফলে ওই স্টেম সেলগুলো তার রক্তে চলে আসে। রক্তে চলে আসলে আমরা দেখা যায় যে একটা সময় আমরা কাউন্ট দেখে ফ্লো সাইটোমেট্রি বলে একটা পরীক্ষা করে CD34 বা স্টেম সেলের কাউন্ট যখন ভালো থাকে, সেটা আমরা লিকুইড নাইট্রোজেনে প্রিজার্ভ করি। এরপর তাকে আমরা খুব শক্তিশালী একটা কন্ডিশনিং রেজিমেন বলে কেমোথেরাপি দিই, যাতে কিনা তার শরীরে প্রতিরোধকারী সব সেলগুলো নষ্ট হয়ে যায়। এরকম অবস্থায় ডে 0-তে আমরা তার শরীরে আসলে এই যে তারই রক্ষিত সুস্থ স্টেম সেল তার শরীরে আবার ইনফিউজ করার পর দেখা যায় সাধারণত ডে 9 থেকে শুরু করে 21-এর মধ্যেই এটা সম্পূর্ণ এনগ্রাফমেন্ট হয় এবং নতুন সুস্থ স্টেম সেল থেকে সব রক্তগুলো তৈরি হয়। হজকিন্স সহ অনেক লিম্ফোমার ক্ষেত্রে এটা সম্পূর্ণ কিউরেবল। এই মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে প্রায় কিউরের কাছাকাছি রেমিশনযোগ্য। জি, তো এই যে প্রক্রিয়াটি বললেন বেশ জটিল শোনাচ্ছে, এই জটিলতার মধ্যে আমাদের যারা রোগী আছে তাদের কি কোনো সমস্যা হতে পারে কিনা? এটা ডিপেন্ড করে সেন্টার, ইট ইজ এ টিম ওয়ার্ক। আমি যেটা বললাম, সেন্টারের অভিজ্ঞতা এবং তাদের দক্ষতার উপরে আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের সেন্টারে আমরা 95%-এর কাছাকাছি আমাদের কিওর রেট বা আমাদের সফলতার হার এরকম যেটা কিনা পৃথিবীর একেবারে টপ লেভেলের আমেরিকান বা অন্য যে কোনো সেন্টারের সাথে তুলনাযোগ্য। সুতরাং মেডিকেল সায়েন্সে বা এই ধরনের ক্যান্সারে আমরা ওভাবে গ্যারান্টি বা ওয়ারেন্টি দিয়ে কেউ বলবে না, জটিলতা থাকবেই। কিন্তু যেহেতু আমরা এই সেন্টারে বহুদিন ধরে এই কাজগুলো করছি এবং এর থেকেও জটিল কেমোথেরাপি আমরা ম্যানেজ করছি, তো আপনাদের আসলে ভয় পাওয়ার মতো কারণ নেই। আপনারা আমাদের সংস্পর্শে থাকেন, ইনশাল্লাহ আপনাদের চিকিৎসার সুব্যবস্থা করার দায়িত্ব আমাদের। জি, অবশ্যই। মাল্টিপল মায়োলোমা চিকিৎসা নিয়ে আরও কথা শুনবো, আবার একটি বিরতির সময় হয়েছে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি হেলথ কেয়ার অনকোলজি আরোগ্য নিকেতনে। আজকে আমরা কথা শুনছি মাল্টিপল মায়োলোমার এবং তার চিকিৎসার অন্যতম প্রধান যে অংশটি রয়েছে ট্রান্সপ্লান্ট, সেই বিষয়ে নিয়ে একটু জানছি। তো এই যে মাল্টিপল মায়োলোমার ক্ষেত্রে চিকিৎসার অংশ হিসেবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, এই ট্রান্সপ্লান্টটা একটি লং বা একটি মাধ্যম বা অনেক দিন ধরে এই প্রক্রিয়াটির মধ্যে যেতে হয়, তো সাধারণত কতদিন লাগে? আসলে অটোলোগাসে অত সময় লাগে না। হ্যাঁ, অটোলোগাস এমনকি আমরা বলি যে অটোলোগাস যদি সঠিক সময় আমাদের কাছে আসে তাহলে সব দিয়ে 6 সপ্তাহ, এর মধ্যে সম্পূর্ণ রিকভারি হলে সে বাসায় চলে। এরপরে আমাদের বিএমটি সেন্টারে রেগুলার তারা ফলো আপ করে
আউটডোর বেসিসে ডে কেয়ারে বাকি চিকিৎসা চলতে পারে। জি। বরং অ্যালোজেনিক ট্রান্সপ্লান্ট যেসব রোগে হয়, যেমন অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বা অন্য অটোলোগাস বা আমাদের অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, এইগুলোতে আসলে একটু দীর্ঘ সময় থাকার প্রয়োজন হয়। এই যে এই ধরনের রোগীরা যখন বাসায় যাচ্ছে তাদের তো আবার আসতে হবে নিয়মিত, সেই নিয়মিত আসার গ্যাপটি কতদিন পর্যন্ত? যদি ফুল রেমিশনে চলে যায় রুগী, যদি তাহলে আমরা কিছু মেনটেন্যান্স থেরাপি দিয়ে তাকে এমনকি 6 মাস পর পরও তাকে আনতে পারি। যদি এরকম হয় যে আমাদের মেনটেন্যান্স থেরাপির মধ্যে কোনো একটি চিকিৎসা ব্যবস্থা, একটি টার্গেটেড থেরাপি অনেক সময় আমরা দিই, বর্টেজমিব নাম, যেটা কিনা আমাদের খুব টপ লেভেলের কিছু, ওই যে আমরা বললাম হেলথ কেয়ার বা বিকনের আছে, তো এইগুলো দিতে রুগীকে হয়তো 2-3 মাস পর পর আসতে হতে পারে। এটা একটা বিষয়। ডে কেয়ারে দিয়ে সাবকিউটেনিয়াস দিয়ে চলে যেতে পারে। অনেক রুগী যারা খুব ভালো শিক্ষিত, তাদেরকে আমরা এটা পার্সোনালি শিখিয়েও দিই, তাদের এত আসতে হয় না। এমনও হয় যে বছরে একবার এসে বা 6 মাস বছরে একবার এসে আমাদের সাথে ফলো আপ করেন, তো তাদের চিকিৎসা ব্যয় কিন্তু অনেক কমে যায়। এখানে যে জিনিসটা আপনার লক্ষণীয়, যে অনেকের মধ্যে একটু হতাশার বাণী থাকে যে হয়তো এই রোগটা কতটা ভালো হলো আমি কি বুঝলাম, সেইটা বোঝার যে চিকিৎসা পদ্ধতি এমআরডি, এটা কিন্তু আমাদের দেশে এখন কয়েকটা সেন্টারে খুব ভালো অ্যাভেলেবল, যেমন ল্যাবেইড, তারপরে এভার কেয়ার থেকে শুরু করে আরও অনেক অ্যাক্রিডিটেড ফ্লো সাইটোমেট্রি ল্যাব কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল। এখন আমরা আসি যে এই চিকিৎসার পরের ধাপগুলা। সো দেখা যাচ্ছে যে সবাই ট্রান্সপ্লান্ট করতে পারবে, সবার যে ট্রান্সপ্লান্টের ক্ষমতা থাকবে এটা না। তাহলে আমাদের দেশে কিন্তু গরিব মানুষের সংখ্যা অনেক, কৃষক বা দিনমজুর শ্রেণী, তারা কি করবে? আপনাদের জন্য আশার বাণী যে মুখে খাওয়ার মতো অনেক প্লাজমা সেল ডিরেক্টেড টার্গেটেড ড্রাগ কিন্তু আমাদের দেশের অনেকগুলো ওষুধ কোম্পানি বাজারে নিয়ে এসেছে। যদি আপনি ট্রান্সপ্লান্ট এলিজিবল না হন, যদি আপনার সেই সামর্থ্য না থাকে, এই অল্টারনেটিভ অনেকগুলো চিকিৎসা অপশন থাকে, যেখান থেকে 15-20 বছর পর্যন্ত আমাদের রুগীরা ভালো আছে। আমরা এই চিকিৎসা ব্যবস্থাগুলো দিয়ে গাইডলাইন মেনে আমরা এই চিকিৎসাগুলো মানুষের জন্য এটা দিতে পারি। আমাদের রুগীগুলো ট্রান্সপ্লান্ট সেন্টার অথবা এই যে টার্গেটেড থেরাপি নিয়ে যখন বাড়ি যায়, তারা কিন্তু একেবারে স্বাভাবিক তাদের জীবনযাত্রায় প্রবেশ করে। যেমন কেউ একজন ব্যাংকার ছিল, আমার এই মুহূর্তে 3 জন ব্যাংকার আমার নিজের রুগী আছে যারা তাদের রেগুলার, বাংলাদেশ ব্যাংকের একজন তো সরাসরি আমার সাথে হজেও গিয়েছিলেন, উনি কিন্তু আমার সাথে রেগুলার প্রত্যেক তার ফ্যামিলির বিষয়ে যোগাযোগ রাখছেন এবং একটা সাধারণ জীবনযাপনই তারা করছেন। তার মানে আপনার জব থাকবে, আপনার ফ্যামিলি থাকবে, আপনার একটা প্রোডাক্টিভ লাইফ থাকবে, কোথাও কোনো ছেদ পড়বে না। লাইকে ডায়াবেটিস, একটা প্রেশার নিয়ে যখন আপনি চলবেন, মাল্টিপল মায়োলোমা আমার কাছে এরকম একটা নিয়ন্ত্রণযোগ্য রোগে পরিণত হয়েছে এখন। আচ্ছা, তাহলে তো আমাদের যারা রোগী আছে তাদের জন্য খুব বড় একটি আশার বাণী এটি। তো আমাদের দেশের তো জনসংখ্যা অনেক বেশি এবং সরকারি হাসপাতালের সিট হচ্ছে সীমাবদ্ধ। যদি সিট না পায় বা ওইরকমভাবে সুযোগ না হয়, তাদেরকে অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টরে যেতে হয় এবং এখনও অনেকের প্রবণতা আছে দেশের বাইরে চলে যাওয়া। তো আমাদের দেশের বাইরে যে চিকিৎসাটা হয় সেটিকে আমাদের দেশের প্রাইভেট সেক্টরে হওয়া সম্ভব কিনা? আমি আসলে একটা উদাহরণ দিয়েই বলি যে গোবিন্দচন্দ্র দাস নামে রিসেন্টলি আমি একটা মাল্টিপল মায়োলোমা রুগীর চিকিৎসা করেছি। উনি আসলে বাড়ি যেখানে ছিল সাতক্ষীরার কাছে, এই ধরনের মানুষরা আসলে একটু কাছাকাছি বলে ইন্ডিয়া চলে যায়। প্রথমে ইন্ডিয়া যে সে পরীক্ষা নিরীক্ষা সব কিছু করে এদেশে, কিন্তু আমাদের একজন ডাক্তার বলেছিল সাসপেক্টেড মাল্টিপল মায়োলোমা, কিন্তু সে পরীক্ষা না করে ওখানে পরীক্ষা করে। যে পরীক্ষা এই দেশে যে ব্যয় হতো তার প্রায় আমি হিসাব করে দেখলাম 5 থেকে 9 গুণ ব্যয় করে সে ওই দেশে পরীক্ষা করে আসার পর ওরা যখন থেরাপি প্রোটোকল নির্ধারণ করলো এবং সেই প্রোটোকলের ওষুধ নেওয়ার কোনো ক্ষমতা নেই, আর কোনো চিকিৎসা সে করতে পারবে না, এখন শেষ চিকিৎসা কি করবে এই নিতে আমাদের কাছে আসলো। সো অনেক কাউন্সেলিংয়ের পর আমরা আমাদের পূর্ববর্তী পেশেন্টের ডাটা দেখানোর পর এবং তাদের সত্যিকারের স্ট্যাটিস্টিক্স এবং রেগুলার আমি যেটা বলতে চাই, সরকারি এবং প্রাইভেট সেক্টরে এই পেশেন্টদের নিয়ে আমাদের সেমিনার হয় এবং তাদের এই যে এডুকেশনে আমরা পূর্ববর্তী পেশেন্টদের যখন সংযুক্ত করি, তারা কিন্তু আশার আলো পায়। তো তখন উনি কিন্তু এখন চিকিৎসাটা নিচ্ছে, কিন্তু চিকিৎসা বহন করা তার জন্য অত্যন্ত কঠিন হয়ে গিয়েছে। আমি যেটা বলতে চাই যে সম্পূর্ণ চিকিৎসা ব্যবস্থা, ডায়াগনোসিস থেকে শুরু করে ট্রান্সপ্লান্ট পর্যন্ত সব ব্যবস্থা আমার দেশেই বিদ্যমান। আপনাকে আসলে বাইরে আপনি যেতে পারেন চিকিৎসা জন্য,
কিন্তু এমন কোনো ফাঁদে যেন না যাতে আপনি পরবর্তীতে চিকিৎসা করার আগ্রহ হারিয়ে ফেলেন। জি অবশ্যই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এখানেই শেষ করতে হচ্ছে। মাল্টিপল মায়োলোমা বা অন্যান্য রক্তরোগের চিকিৎসা কিন্তু আমাদের দেশেই সম্পূর্ণ সম্ভব। ভালো থাকুন, সুস্থ থাকুন।